নমস্কার। জনতার ক্যানভাসে আজকে এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি বিষয় আমরা একটু পর্যালোচনা করতে চাই। ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন নানান সংস্থা আগামী দিনে বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে, কারা সরকারে আসতে পারে, এই নিয়ে নানান সমীক্ষা প্রকাশ করছে। আমাদের দৌড় এতটা নেই, কাজেই কারা ক্ষমতায় আসতে পারে সমীক্ষা করে এখনই বলে দেওয়ার মতো জায়গাতে আজ বাংলার নেই, বা জনতার ক্যানভাসে এমন কোনো তথ্য এখনো উঠে আসেনি। কিন্তু আজকে আমরা যে বিষয়টিতে আলোকপাত করতে চাই, 2016 বিধানসভা নির্বাচন, 2018 লোকসভা নির্বাচন, এই দুটো প্রেক্ষিত এবং তারপরের এই 3টে বছর, 20 শেষ হতে চললো, 21-এ যদি বিধানসভা নির্বাচন হয় ধরে নেওয়া যায়, তাহলে তার রাজনৈতিক সমীকরণ কি হতে পারে, সেই সমীকরণ অনুযায়ী কারা সরকারে এলেও আসতে পারে, একটা সম্ভাবনা, একেবারেই এটা রাজনৈতিক বিশ্লেষণ, সেই দিকটাতে আলোকপাত করব। আমরা প্রথমে যদি দেখি 2016 নির্বাচন। 2016 নির্বাচনে আমাদের রাজ্যের বিধানসভার নিরিখে আসন সংখ্যা হচ্ছে 294টি। এই 294টির মধ্যে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসন পেয়েছিল 211টা। তৃণমূল কংগ্রেসের একক আসন ছিল 211টা, 44.9% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তার আগের 11 নির্বাচনের তুলনায় তৃণমূলের 16 সালের নির্বাচনে ভোট বেড়েছিল 5.97%। এই ভোট কিন্তু তৃণমূলের 11 তুলনায় 16তে বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে 16 নির্বাচনে বাম কংগ্রেসের জোট হয়েছিল। কংগ্রেস 90টি আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে 44টি আসনে জয়লাভ করেছিল, ভোট পেয়েছিল 12.3%। 11 নির্বাচনের তুলনায় কংগ্রেসের ভোট বেড়েছিল 3.21%। এটা কংগ্রেস। অন্যদিকে বামেরা 200-র ওপরে আসনে প্রার্থী দিয়েছিল, 200+, কারণ কয়েকটি আসনে সমঝোতা হয়েছিল, নির্দল প্রার্থী হয়েছিল। আসন পেয়েছিল 32টা। 11-র তুলনায় 30টা আসন কমে গিয়েছিল বামেদের। বামেদের আসন সংখ্যা 11তে ছিল 62টা, সেটা কমে হয়েছিল 32টা। 26.6% ভোট পেয়েছিল বামেরা। 11-র তুলনায় 13.23% ভোট বামেদের কমে গিয়েছিল। বিজেপির সঙ্গে গোর্খার জোট হয়েছিল, 247টা আসনে 287টা আসনে এরা প্রার্থী দিয়েছিল, জিতেছিল 6টি আসন, 11তে পেয়েছিল 3টি আসন। তাহলে 3টি আসন বেড়েছিল এবং ভোট প্রাপ্তি হয়েছিল 10.97%। 11-র তুলনায় ভোট বেড়েছিল 5.92%। এবার এইটা গেল 2016 নির্বাচন। 2018 লোকসভা নির্বাচনে কি হলো? তৃণমূল সিট পেল, টিএমসির সিট ছিল 27টা, কংগ্রেস 2টো, আর সিপিএমের কমেছিল 30টা। এটা হচ্ছে 16 সালের নির্বাচনে। টিএমসির বেড়েছিল 27টা আসন, কংগ্রেসের বেড়েছিল 2টো আসন, সিপিএমের কমেছিল 30টা আসন। 2011 আর 16 এটা তুল্যমূল্য বিষয়। এবার 18তে এলো লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে টিএমসি 22টা আসন পেল, আসন কমলো 12টা। টিএমসির লোকসভার নিরিখে আসন কমে গেল 12টা, 34 থেকে হয়ে গেল 22। বিজেপি আসন ছিল 2টো, সেটা বেড়ে হলো 18টা, তার মানে আসন সংখ্যা বাড়লো 16টা। আর সিপিএম 0, বামেরা 0, কংগ্রেসের 2টো, কংগ্রেসের আসন ছিল 4টে, সেটা কমে হলো 2টো। মোট ভোট প্রাপ্তির নিরিখ এবার দেখুন কিভাবে পরিবর্তনটা হচ্ছে। আগামী
21 সালের নির্বাচনে কি হতে পারে, এই তথ্যগুলো যদি না আপনি জানেন তাহলে কিন্তু হাওয়ায় ভাসতে হবে। 2018-তে যে লোকসভা নির্বাচন হলো তাতে সারা রাজ্যে তৃণমূল ভোট পেয়েছিল কত না 2,47,56,985। পার্সেন্টেজে হচ্ছে 43.28%। তাহলে বিধানসভার তুলনায় লোকসভাতে তৃণমূলের ভোট খুব বেশি কমলো না। বিধানসভায় ছিল 44.9, লোকসভাতে হলো 43.28, মানে 1% ভোট কমেনি। বিজেপি মোট ভোট পেল লোকসভাতে 2,30,28,243। পার্সেন্টেজ কত? 44.25%। বিধানসভায় ছিল 10.7, সেটা বেড়ে হয়ে গেল 40.25, মানে প্রায় 30% ভোট বেশি পেল বিজেপি বিধানসভার তুলনায় লোকসভার নির্বাচনে। কংগ্রেস ভোট পেয়েছিল কত লোকসভাতে? 32,10,485, 5.61%। সিপিএম 35,94,283, 7%। নোটা 5,46,728, 0.96%। এইটা রাজ্যে মোট ভোট প্রাপ্তির হিসেব। এবার লোকসভার নিরিখে আসন, বিধানসভাতে কে কটা আসন পেল? লোকসভার নিরিখে বিধানসভা যে নির্বাচন হলো, বিধানসভা 2016-তে আসন সংখ্যা আমি আগেই বলেছি। এবার লোকসভাতে বিজেপি পেয়েছে কটা? 18টা। কিন্তু বিধানসভা অনুযায়ী বিজেপি কটা পেল? বিধানসভা অনুযায়ী তৃণমূল কটা পেল? তৃণমূলের আসন সংখ্যা ছিল 2016 নির্বাচনের 211, সেইটা কমে হয়ে গেল 164। লোকসভার নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে তৃণমূলের ছিল 211, সেটা কমে হলো 164। পাশাপাশি 121টি আসন পেল বিজেপি। 6টা ছিল বিধানসভার নিরিখে, বিজেপি গোর্খার জোট ছিল 6টা, সেটা বেড়ে হলো 121 বিজেপির। এই তৃণমূলের না, এটা হচ্ছে বিজেপির, ভুল বললাম আমি, সরি। বিজেপির হলো 6টা থেকে বেড়ে 121, আর এদের 211 থেকে কমে হলো 164। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারপরে 3টে উপনির্বাচন হয়েছে, 3টি তৃণমূল কংগ্রেস পেয়েছে। রাজ্য জুড়ে একটা বাতাবরণ তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় এলো বলে। 2021 সাল তৃণমূল ফিনিশ, বামেরা ছবি হয়ে যাবে, বাম কংগ্রেস জোট, বিজেপি ক্ষমতায় নিশ্চিত আসছে, এই একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। বাস্তব কি বলছে? 2018-তে লোকসভা নির্বাচন হয়েছিল সারা দেশের প্রেক্ষিতে, রাজ্যের প্রেক্ষিতে নয়। কিন্তু 21-এর নির্বাচন হবে এলাকা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক এবং রাজ্যের উন্নয়নের নিরিখে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সারা রাজ্যের মানুষ কি কি পেয়েছে, সারা দেশের মানুষ কি কি পেয়েছে, নোটবন্দি সফল হয়েছে কিনা, 370 ধারার কি সুফল পেয়েছে, প্রত্যাহার হয়েছে জম্মু কাশ্মীর থেকে, তার কি সুবিধা পেয়েছে রাজ্যের মানুষ, জম্মু কাশ্মীরের মানুষ, এই আলোচনা কিন্তু বিধানসভা নির্বাচনে আসবে। এনআরসি বা এনপিআর এর কতটা সুবিধা ভোগ করতে পারছে সাধারণ মানুষ, এই আলোচনা কিন্তু 2021-এর নির্বাচনে আসবে। চীনের সঙ্গে যুদ্ধ হবে কি হবে না, সেই যুদ্ধে কতটা রাজনৈতিক লাভ হবে বা ক্ষতি হবে, সেই প্রেক্ষিত কিন্তু আসবে 2021-এর নির্বাচনে। আমরা যারা খুব সহজ অঙ্কতে ভেবে নিচ্ছি বামেদের ভোট 7%, আমার মনে হচ্ছে এই জায়গাতেই একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। বামেদের 7, কংগ্রেসের 6, মানে 13% ভোট ছিল জোটের, বাম কংগ্রেসের জোটের। হঠাৎ করে বামেদের 26 থেকে কমে 7। বিভিন্ন জায়গা থেকে যে আলোচনা আমরা শুনছি, আমাদের কাছে বিভিন্ন ফোন বা আমাদের রিপোর্টাররা বিভিন্ন জায়গাতে ঘোরার পর যে তথ্য আমরা দেখেছি, বামেরা স্বীকার করুক বা না করুক, বামেদের একটা বড় ভোট লোকসভা নির্বাচনে বিজেপিতে গিয়েছিল। অনেক
বামপন্থী একনিষ্ঠ কর্মী তারা বলেছে প্রকাশ্য জায়গাতে, তৃণমূলের ক্ষমতায় আসার পর স্লোগান ছিল বদল হবে, বদলা নয়। কিন্তু অযথা কেস, পরপর নির্বাচনে কাউকে ভোটে দাঁড়াতে না দেওয়া, লোকসভা নির্বাচনের আগে সদ্য সংগঠিত হওয়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলো, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার প্রবণতা, সমস্ত জায়গাতে ভোট না করানো, এবং যেখানে যেখানে প্রার্থী বামেরা বা বামপন্থীরা দিয়েছিল সেখানে অত্যাচার। আরামবাগের চিত্র দেখেছি, আরামবাগ সিপিএমের কার্যালয়ে মহিলা কর্মীর শাড়ি টেনে খুলে ফেলা, আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে গোঘাটের প্রাক্তন বিধায়কের গালে কালি মাখিয়ে দেয়া, মেয়েদের ওপর অত্যাচার, এই ভয়ঙ্কর সন্ত্রাস, এ থেকে মুক্তি পেতে চেয়েছিল অসংখ্য বামপন্থী কর্মী সমর্থকরা। তারা চেয়েছিল তৃণমূলকে একটা শিক্ষা দিতে, যে কোনোভাবে যেন তেন প্রকারেণ তৃণমূলকে উচিত শিক্ষা দিতে। এই ছিল বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে বামপন্থীদের স্ট্র্যাটেজি, যে কোনো প্রকারে তৃণমূলকে একটা শিক্ষা দাও, একটা ধাক্কা দাও। পঞ্চায়েত নির্বাচন রাজ্য জুড়ে না হওয়া, অধিকাংশ জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া, প্রার্থী দিতে না দেওয়া লোকসভা নির্বাচনে ভয়ঙ্কর বুমেরাং হয়েছে তৃণমূলের ক্ষেত্রে, যার প্রভাব পড়েছে ভোট বাক্সে। বামেদের ভোট 26 থেকে কমে 7, কংগ্রেসের ভোট 13 থেকে কমে 5। কিন্তু নিশ্চিত থাকুন, বিধানসভা নির্বাচন হবে সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে। ইতিমধ্যেই বামেদের ঘোষিত কর্মসূচি, ঘোষিত এজেন্ডা ধর্মনিরপেক্ষ জোট গড়ার। এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বামেরা কিন্তু সারা জীবন ধরেই, দীর্ঘদিন ধরেই বিজেপি এবং আরএসএসকে এক করে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আখ্যা দিয়েছে। কেন্দ্রে সরকার গড়া, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, ইউপিএ সরকার, বামেরা কিন্তু সমর্থন দিয়েছিল একটা ভিত্তিতেই, ধর্মনিরপেক্ষ জোট গড়া, বিজেপিকে আটকানো। বিধানসভা নির্বাচনে এই রাজ্যে যদি রাজনৈতিক সমীকরণ অনুযায়ী চলে, তাহলে বামেদের এই এজেন্ডার পরিবর্তন হবে না। কিছুতেই বামপন্থীরা বিজেপিকে সমর্থন দেবে না, এটা নিশ্চিত ধরে নেওয়া যায়। তাহলে কি তৃণমূলের সঙ্গে জোট হবে বামেদের? রাজনীতিতে কোনো সমীকরণই একবারে ছেঁটে ফেলা যায় না। জোট হতে পারে, আবার জোট নাও হতে পারে, হয়তো না হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু জোট যদি নাও হয়, কোথাও কোথাও কি অলিখিত আসন সমঝোতা হবে? যদি হয়, অবাক হবেন না। আজকে যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদের মনে হতে পারে যে এই স্টুডিও থেকে বসে আমি পাগলামি করছি, কিন্তু পাগলামি কিনা তার ফল কিন্তু আর আগামী দিনে আপনারা দেখবেন। 2021-এর নির্বাচনে বাম কংগ্রেসের জোট সুনিশ্চিত, পাশাপাশি ধর্মনিরপেক্ষ শক্তিকে ক্ষমতায় আনার জন্য কোথাও কোথাও বাম কংগ্রেসের সঙ্গে যদি অলিখিত তৃণমূলের বোঝাপড়া হয়, তাহলে অবাক হওয়ার থাকবে না। পাশাপাশি এটাও নিশ্চিত থাকুন, বামেদের 7% ভোট থাকবে না, নিশ্চিতভাবেই বামেদের ভোট বাড়বে। দায়িত্ব নিয়ে আমার যতটা রাজনৈতিক বিশ্লেষণ, আমার যতটা রাজনৈতিক চিন্তা ভাবনা, তাতে করে বামেদের ভোট অফ পার্সেন্টেজ বাম কংগ্রেস জোটের নিশ্চিতভাবেই বাড়বে। আর এটা যদি বামেদের 26% দরকার নেই, 7টা 12% বা 13%তে পৌঁছে যায়, তাহলেই কিন্তু সমস্ত হিসাব ওলট পালট হয়ে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আদেও কোনো সরকার গড়তে পারবে কিনা কেউ, তা যথেষ্ট বড় সংশয়। যদি বামেরা তাদের ভোট অফ পার্সেন্টেজ কিছুটা বাড়িয়ে নেয়, কংগ্রেস যদি তাদের ভোট কিছুটা পুনরুদ্ধার করতে পারে, কিছুটা, আমি একবারে বলছি না 26%, 30%, এই 7টা বেড়ে 10, 6টা বেড়ে 10, এটা যদি ঘটে যায়, যদি যে ভোটটা সুইং করে বিজেপির দিকে গিয়েছিল বিধানসভা নির্বাচনের নিরিখে, ধর্মনিরপেক্ষ জোট শক্তিকে ক্ষমতায় আনার নিরিখে, এই ভোট অফ পার্সেন্টেজ
একটু ওলট পালট হয়, তাহলে নিশ্চিত থাকুন কোনোভাবেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাহলে কি হবে? সরকার কে করবে? সরকার কি করা যাবে না? রাষ্ট্রপতি শাসন জারি হবে। বামেরা এখন যা বলে থাকুক, সুজন চক্রবর্তী বলুক, বামেদের রাজ্য সম্পাদক, সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলুক, তখন দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাটা। হয়তো সরকার করার প্রশ্নে বামেরা সরাসরি থাকবে না সরকারের অভ্যন্তরে, কিন্তু ধর্ম নিরপেক্ষ শক্তিকে ক্ষমতায় আনার জন্য বামেরা এই কথা বলবেই, আমরা সরকারকে বাইরে থেকে সমর্থন দেব। এটা হলে অবাক হবেন না, তৃণমূল পুনরায় সরকার গড়বে, আর সেই সরকার পরিচালনা হবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে। ভাবছেন তো? ভয়ঙ্কর বাজে স্বপ্ন দেখছি, দুঃস্বপ্নের কথা বলছি, এর কথার কোনো বাস্তব ভিত্তি নেই। হতে পারে বামেরা 10টা আসন পাবে, ওই 10টা আসনই নির্ণায়ক শক্তি হয়ে যেতে পারে। বাম কংগ্রেস জোটের 15টা 20টা আসনই নির্ণায়ক শক্তি হয়ে যেতে পারে। মিলিয়ে নেবেন। যে যে তথ্য আপনাদের দিলাম, তথ্য কথা বলে, মানুষ নয়। এই তথ্যর বিচার বিশ্লেষণ ধরে ধরে করুন, করে ভাবতে শুরু করুন। এখন থেকে ভাবুন, দেখবেন এবং মিলিয়ে নেবেন। আগামী বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত কম। ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং বাম কংগ্রেস জোট সরকার গড়ার প্রশ্নে নির্ণায়ক শক্তি হবে হবে এবং হবে। আমার এই বক্তব্য, আমার এই অ্যানালিসিস, দয়া করে আপনারা ভাবুন। যে কথা বলে অনুষ্ঠান শেষ করি, আবার একই কথা বলে আজকে অনুষ্ঠান শেষ করব। সমস্ত পর্যালোচনাটি ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।